আরে তুই তো দিব্যি সুস্থ আছিস, অহেতুক কথা বলিস না। আব্বা আম্মা কই? সাদ কই? তারা এখনো নেই কেন? নাফিয়া অসীমকে কল করতে চাইল, সাউকি বাধা দিয়ে বলল, দেখো না তাদের। কেন ডাকবো না? এ পর্যায়ে সাউকি হঠাৎ নাফিয়ার মূর্ছনাকে অবাক করে দিয়ে দাঁত বের করে হাসলো, বলল, কারণ তাদের ডাকলে আমার খবর করে দেবে। কথাটা বলে সাউকি লাফিয়ে উঠে বসে সাদা চাদরের তলা থেকে বেরিয়ে এলো। সম্পূর্ণ সুস্থ সবল একজন মানুষ, কেবল পায়ের পাতার ছাল উঠেছে, ওখানে ব্যান্ডেজ করা, তেমন বিশেষ কোনো ক্ষত নেই। আর আজ সকালে বাইক নিয়ে স্লিপ কেটেছিল মেন রোডে। ডাক্তার অবশ্য ভর্তি দেয়নি, ট্রিটমেন্ট দিয়েছে। মূর্ছনা তাকিয়ে আছে কথা হারিয়ে। নাফিয়াও কিছুক্ষণ স্তব্ধ থেকে উঠে দাঁড়িয়ে দুমদাম কয়েকটা কিল মেরে দিল সাউকির পিঠে। অসভ্য ছেলে, মেয়েটার মা ওইদিকে অসুস্থ, আর তুই জঘন্য ছেলে একটা। ও কতটা শখ পেয়েছে জানিস? এই তুই কচি খোকা। সাউকি হাসতে হাসতে মূর্ছনার পায়ের দিকে তাকালো। মূর্ছনার পায়ে ওয়াশরুমে পড়া স্যান্ডেল দেখে বোঝা যাচ্ছে মূর্ছনা কতটা শখ পেয়েছিল। এইবার বুক ভরে শ্বাস নিয়েও সিমিন আর নিসার দিকে তাকিয়ে ঠান্ডা গলায়, আমি জিতলাম। থেমে আবারও শক্তিকে বলে, সিস, সন্ধ্যা নাগাদ তোমার ট্রিট পৌঁছে যাবে। থ্যাঙ্কস, ইউ হেল্প মি আ লট। মূর্ছনা নির্বিকার গুমট একটু বাদে নাফিয়ার দিকে তাকিয়ে অস্ফুটে বলল, এই হচ্ছে আপনার প্রাক্তন দেওয়ারের ম্যাচুরিটি লেভেল, যেটা নিয়ে সকালে বড়াই করছিলেন। আপু প্লিজ তাকে বলবেন আমার সামনে না আসতে কটা দিন। অবশ্য আমিই তো সিলেট চলে যাচ্ছি, তাকে কল দিতে নিষেধ করবেন। এবার আমাকে আসলেই ভাবতে হচ্ছে এমন একটা ছেলেকে বিয়ে করা ঠিক হবে কিনা। চত্ব সব কি ফাজলামি, এটা হাসপাতাল। ডাক্তাররা টের পেলে টাকা দিয়ে ওয়ার্ড বয়ের থেকে অনুমতি নিয়ে এই কেবিনে ঢুকেছেন। খুবই জঘন্য প্র্যাঙ্ক। ডাক্তাররা টের পেলে বড়লোকই ছুটিয়ে দেবে সাংবাদিক ডেকে। আর আপনি জানেন আমার কতটা চিন্তা হচ্ছিল। আপনি একটা আহম্মক, বেকুব, অসহ্য ফালতু। বলেই মূর্ছনা হনহনিয়ে বেরিয়ে গেল। নাফিয়ার আগে চোখে নিসা আর সিমিনের দিকে তাকাতেই ওরা ঢোক গিলে ঘন ঘন মাথা নেড়ে বলল, আমরা পরে জয়েন করেছি, ভাইয়া কল করে ডেকেছে বলে। সাউকি ছুটলো মূর্ছনার পেছন পেছন, একদম জোর দৌড় ছুটে নিচতলায় গাইনি ওয়ার্ডের করিডোর পর্যন্ত পৌঁছে মূর্ছনার হাতটা টেনে ধরলো। মূর্ছনা সাথে সাথে ধমক দিল, সাউকি এটা আমার ইনস্টিটিউট, বিহেভ ইয়োরসেলফ। হাসপাতাল নিয়ে আর তামাশা করবেন না। সাউকি হাত ছেড়ে দিয়ে নরম গলায় বলল, আমি জানতাম আপনি রেগে যাবেন, বিরক্ত হবেন। সবকিছু জেনেও এই পচা কাজটা করেছি। আমি লজ্জিত, ক্ষমা চাইছি। ক্ষমা করুন। ক্ষমা মানুষের মহৎ গুণ। আপনারা নার্সরা তো এমনিতেই মহান। আমি আজ বিকেলে আপনাকে বাসে তুলে দেব, রাগ নিয়ে থাকবেন না। মূর্ছনা থেমে বলল, কেন করলেন এমন প্র্যাঙ্ক? মাথা চুলকালো সাউকি, বলল, ওই হুট করে ফোন কেটে দেন, ঠিকঠাক কথা বলেন না। এটা দেখে মেজো ভাবি আর সিমিন গতকাল হঠাৎ করে বলল আপনার আমার উপর ইন্টারেস্ট নেই, আপনি দায়সারা হয়ে বিয়ে করবেন। আজ সকালে যখন ট্রিটমেন্ট নিতে হসপিটালে এলাম তখন আইডিয়াটা মাথায় এলো, আর আপনার বান্ধবীকেও পেয়ে গেলাম। এখানে দুজন সিনিয়র ওয়ার্ড বয়, আবার আমার বন্ধু, তাদের হেল্প পেলাম। তাই এতক্ষণে প্রচন্ড রাগে মূর্ছনা জ্বলে উঠল এবং খেই হারিয়ে শক্ত করে ধরল সাউকির কলার, খেকিয়ে উঠল, কেন এত ইন্টারেস্ট দিয়ে কি করবেন? আপনি সুন্দর বলে নবনব করতে হবে 3 বেলা, তা না হলে সে মেয়ে দেশে থাকতে পারবে না। সাউকি ঘাবড়ে গিয়ে বলল, আপনি ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে ভুল ব্যাখ্যা করছেন। মূর্ছনা কলার ছেড়ে দিয়ে ফুসফুস করতে করতে হাঁটছে, সাউকি পেছন পেছন হাঁটছে। এই শুনুন, আমি আসলেই লজ্জিত। আমি স্বীকার করছি আমি একটা ইম্যাচিওর ছেলে। প্লিজ রাগ রাখবেন না। দাঁড়িয়ে পড়ল মূর্ছনা, ঘুরে বলল, তবে কি আপনাকে মাথায় তুলে নাচবো? আপনি জানেন আপনাকে একটা হাদারামের মতো লাগছে এখন। সাউকি মূর্ছনার কথায় নিজের গালে হাত রাখলো, বলল, জানলাম। মূর্ছনা বলল, বিয়ের পরে এসব আচরণ বাদ দিয়েন। আমি ইনসেন্সিবল পুরুষ লোক দেখতেই পারি না। নয়তো কি করবেন? জানি না কি করব। এ পর্যায়ে একটু নরম হয়ে এলো মূর্ছনা। সাউকি বলল, তার মানে বোঝাপড়া শেষ? আপনি নিশ্চিতভাবে বিয়েটা করছেনই আমাকে? দাঁত বের করে হাসলো সাউকি। প্রচন্ড বিরক্ত মূর্ছনা চেঁচিয়ে বলল, ধ্যাৎ, আজকে অফিস ছিল হাফ বেলা এবং এটি নাফিয়ার সব থেকে ব্যস্ততম কর্মদিবস। ল্যাপটপের কিবোর্ড থেকে হাত থামেনি 1 মিনিটের জন্য। ডেডলাইন লেখা সবাইকে সেসব পাঠিয়ে উঠতে উঠতে দেখলো সবাই অফিস থেকে বেরিয়ে গেছে। চারিপাশটা একদম নিস্তব্ধ। নাফিয়া পিয়নকে তার কাজ বুঝিয়েতে গেটে পা রেখে রিক্সার জন্য উকি মারতেই পেছন থেকে সানভীর বলল, রিক্সা পাবেন না এখন, আপনাকে নামিয়ে দিই, চলুন। না না স্যার, তার দরকার নেই।
সেদিনের ওই ঘটনার পর বড় স্যারের আশেপাশে নাফিয়া খুব কম যায়, সংকোচে, জরুরি কাজ থাকলে যায়, এছাড়া 100 হাত দূরে দূরেই থাকে। সানভীরের কাছে খুব একটা ভিড়েনি এই 2 দিনে। মারুফ, অঞ্জলি আর শিরিনে চাকরিচ্যুত হবার পর থেকে। সানভী সহজ চোখে তাকিয়ে আছে। সে জানে বারবার লিস্টের জন্য অফার করা নেহায়েতই ছাত্রামো। ভদ্রমহিলা তার থেকে দূরত্ব বজায় রাখতে চাইলে রাখতে দেওয়া উচিত, কিন্তু আপাতত নাফিয়াকে লিফট দিতে মন চাইছে ওর ঘামে ভেজা মুখটা দেখে। ভদ্রমহিলা সম্ভবত ক্লান্ত। এটা পুরুষ মানুষের সহজাত একটা আচরণ। সুন্দরী রমণীদের সমস্যা দেখলে হেল্প করতে মন চায়। এটা নিয়ে এত অপরাধ বোধে ভোগার দরকার নেই, নিজেকে ছ্যাঁচড়া ভাবারও কিছু নেই। ভাবতে ভাবতে সানভীর হাসলো, এরপর সহজ গলায় বলল, আপনার থেকে একটা হেল্প দরকার ছিল আমার। আসলে কি স্যার? বিষয়টা পার্সোনাল। বলুন স্যার। নাফিয়া বিব্রত স্বর। সানভীর বলল, সিমিনের কাবিন সন্ধ্যায় আপার আসতে পারবে না। আমাকে তোড়জোড় করে বলেছে একটা দারুণ শাড়ি দিতে সিমিনকে। আমারও তো বোন সিমিন, ওকে তো যেমন তেমন শাড়ি দিতে পারবো না, অনেক বাছাবাছি করে একটা দেব। অনেক চমৎকার একটা শাড়ি। আপনারা বাছাবাছি করার দক্ষতা আছে আপনার। কিছুক্ষণের জন্য আমাকে সময় দিলে ভালো হয়। নাফিয়া এতক্ষণে লজ্জা পেয়ে হাসলো, ভদ্র গলায় বলল, জি। তো উঠুন। নাফিয়া সংকোচ কাটিয়ে গাড়িতে উঠে বসলো। সবসময়ের মতো পেছনের সিটে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে সানভীর ফ্রন্ট মিররে রাখলো চোখ। কিছু পথ যাওয়ার পথে হঠাৎ করেই বলল, তো আপনার নেক্সট পরিকল্পনা কি? নাফিয়া চোখ তুলে আস্তে করে জবাব দিল, ডিকেপি মোড় থেকে দই নেব স্যার। সানভীর হাসলো, কিছুক্ষণ হেসে বলল, আমি লাইফের পরিকল্পনার কথা জানতে চেয়েছি। বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন দেখি। আমার এনজিওরও চাকরি কবে নাগাদ ছাড়ছেন? নাফিয়া একটু থতমত খায়, মাথা নুইয়ে দিয়ে বলে, ঠিক জানি না স্যার, আমি আসলে ইন্টার করব। এগ্রিকালচার নিয়ে আগানোর ইচ্ছা আছে। গাড়ি থামিয়ে সানভীর বলল, নিন দই কিনে আনুন, তারপর শাড়ি কিনতে ঢুকবো আমরা। নাফিয়া নামলো। সানভীর তাকিয়ে আছে, দেখছে দইওয়ালার সাথে দর কষাকষি করছে নাফিয়া। এসব দেখে সানভীর বসে বসে হাসলো। নাফিয়া ফিরে এলো দুটো দইয়ের বক্স নিয়ে। সানভীর বলল, কত কমিয়ে আনলেন? এবারও নাফিয়া লজ্জা পেয়ে বসলো। 10 টাকা কমিয়েছি। বাবা, অনেক লাভ করেছেন। 10 টাকা? হাসলো সানভীর। নাফিয়া একটু বিরক্ত লাগলো। সবসময়ের হিসেবি স্বভাব নিয়ে স্যারের টিটকারিমূলক হাসি নাফিয়ার পছন্দ লাগে না। ও মনে মনে বলে, এত হাসার দরকার নেই। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন তো, আপনি কি করে বুঝবেন 10 টাকার মূল্য কি? পারলে আমার বেতন বাড়িয়ে দেন। তা তো দেবেন না, খালি মুখে মুখে প্রশংসা। নাফিয়া, ইউ আর ডুইং গ্রেট। গ্রেট জব নাফিয়া। নাফিয়া ভাবতে ভাবতে মুখ বিকৃত করলো। সানভীর হাসি থামিয়ে হঠাৎ করে গম্ভীর গলায় বলে উঠল, নাফিয়া, মানে জি স্যার। আপনি বেশ ভালো দরদাম করতে পারেন। আমার আসলে এসব শেখা উচিত। মাঝে মাঝে সাজেশন চাইবে হোয়াটসঅ্যাপে। সানভীর সহজ চোখে তাকিয়ে আছে। সহজ তার মুখের অভিব্যক্তি। ভদ্রমহিলা ছোট বাচ্চা নয় যে এসব নিয়ে অনেক ভনিতা করতে হবে। যদি সানভীরের আচরণে ইন্টারেস্ট না থাকে তবে খুব সহজ অভিব্যক্তি দিয়ে জানিয়ে দেবে আশা করছে সানভীর। তবে সানভীর আর আগাবে না। নাফিয়া চুপচাপ চশমা নিচে মগ্ন চোখ দুটোতে অস্বস্তি নিয়ে তাকিয়ে আছে। ওর প্রতিক্রিয়া কী দেওয়া উচিত বুঝতে পারছে না। স্যারের বিষয়টাকে কিভাবে নেবে আর কি প্রতিক্রিয়া দেবে বুঝতে পারছে না। যদি উল্টাপাল্টা হয়, ও বাড়িতে কিছুই আর আপাতত ভাবলো না। ও বাড়তি আর কিছুই আপাতত ভাবলো না, শুধু চোখ নামিয়ে গম্ভীর হয়ে অস্ফুটে বলল, শিওর স্যার। বাস স্ট্যান্ডে পৌঁছে মূর্ছনা দেখলো সাউকি টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে, মুখ হাসি হাসি করে। মূর্ছনা রাগ তখনও কমেনি। এক পলক সাউকির পায়ের ব্যান্ডেজের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। এই লোকের সাথে সহজ হয়ে কথা বলার মতো মুড তার নেই। এই সুদর্শন ছেলেটাকে যতবার দেখছে ততবার কেবল মাথায় আসছে, বেকুব মাথামোটা গাধা। সাউকি ঘড়ি দেখলো, ওর হাতে বাসের টিকিট। মূর্ছনার রাগ পাত্তা না দিয়ে এগিয়ে এসে বলল, পাশে মহিলা আছে, অসুবিধা নেই। আচ্ছা, রোজা কি আছেন? মূর্ছনা বেজার মুখে বলল। সাউকি ওর হাতে থাকা আরেকটা ব্যাগ এগিয়ে দিয়ে বলল, এটাতে ইফতার আছে, আম্মু দিল, বাসে খাবেন। আর শুনেন, পেয়ারা মাখা, চালতা মাখা, আমড়া মাখা, সব মাখা ভাবি দিয়ে দিয়েছে আলাদা বক্সে। বাসে উঠে ওসব কিনে খাওয়ার দরকার নেই। দূরের রাস্তা, একা যাচ্ছেন, আপনি জানালার কাছে বসবেন। আপনার পাশের আপুটাকে রিকোয়েস্ট করে সিট নেওয়া হয়েছে, উনি রেগুলার ট্রাভেলার। জানালার পাশে না বসলে
ওনার অসুবিধা নেই। মূর্ছনা এবার চোখ দুটো তুলে, এখনো সামনের ছেলেটাকে গাধা বেকুব আর মাথা মোটা লাগছে না, লাগছে একটা অতি দায়িত্ববান লোক যে নিয়মিত 9টা 5টা অফিস শেষে বাজারে ঢুকে বাজার করে বইয়ের মাসিক শুরুর আগেই স্যানিটারি প্যাড কিনে এনে ড্রয়ারে রাখে, এমন দায়িত্ববান লাগছে। ঠিক মূর্ছনার স্বপ্নের মতো। ঠিক শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গল্পে শুভ্রর মতো। মূর্ছনা নিঃশব্দে নিঃশ্বাস ফেলল। এভাবে তাকিয়ে থাকা যাবে না। লোকটাকে যখন ভীষণ ভালো লেগে যায় মূর্ছনা হ্যাংলার মতো তাকিয়ে থাকে, এটা ঠিক না। নাফি আপু বলেছে এমন করলে পুরুষেরা পেয়ে বসে, এমন করা যাবে না। মূর্ছনা আবারও চোখ নামিয়ে নিয়ে বলল, কতক্ষণ হলো এলেন? ঘন্টাখানেক বাস নিয়ে ঝামেলা হয়েছে। আগেরটাতে যাচ্ছেন না, আপনি আরেকটা বাসে যাচ্ছেন। চিন্তা করবেন না, এই বাস আমাদের আত্মীয়ের, ভয়ের কিছু নেই। না, চিন্তা করছি না। আপনার পায়ে কি ব্যথা করছে? সাউকি মাথা নেড়ে বুঝিয়ে দেয় ওর ব্যথা করছে। মূর্ছনা বলে, গিয়ে আবার ড্রেসিং করে আসবেন, কলতানি হলে ঝামেলা। রোজা আছেন? সাউকি মাথা নেড়ে না বলে, সে আজ রোজাটা রাখতে পারেনি। বাস ছাড়ার সময় হয়ে এসেছে। মূর্ছনা দাঁড়িয়ে আছে, সাউকিও দাঁড়িয়ে আছে। দুজনেই ভাবছে ওদের দুজনকে কিছু বলা উচিত, কিন্তু কি বলা উচিত বুঝতে পারছে না। মূর্ছনা একবার বলল, কিছু বলবেন? কি বলবো? বোকা বোকা চোখে চাইলো সাউকি। মূর্ছনা থমথমে গলায় বলে, ফোনে যা বলেন। সাউকি বলে, না, আপনি কিছু বলবেন? এবার মূর্ছনা বলল, কি বলবো? সাউকি বলল, ফোনে যা না বলেন। দুজনেই হেসে ফেললো। ওরা তো হাসছে কেন ওরা জানে না। এর মাঝে কন্ডাক্টর ডাক ছাড়লো। মূর্ছনা তারা লাগিয়ে উঠলো বাসে। সাউকি ওর পিছু পিছু উঠে ব্যাগ রেখে দিল। এরপর নেমে গিয়ে হঠাৎ জানালার কাছে এসে বলল, বমির ওষুধ লাগবে না? শিট, আমি ভুলে গেছি। মূর্ছনা বলল, সমস্যা নেই, নেক্সট স্টপে নেমে দিয়ে আসবো। সাউকি আশেপাশে তাকায় ব্যগ্র হয়ে বলে, না, এটা ভুলেও করবেন না। একা মেয়ে মানুষ, অতি প্রয়োজন ছাড়া নামার দরকারই নেই, আমি কিনে আনছি। সাউকির 1 মিনিট লাগলো জয় ট্রিপ ওষুধের একটা পাতা কিনতে। টার্মিনালে একটা ফার্মেসি আছে, ততক্ষণে বাস চলতে শুরু করেছে। একটু জোর কদমে ছুটতে হচ্ছে সাউকিকে। মূর্ছনা জানালা দিয়ে তাকিয়ে আছে। সাউকি বলে, হাতটা বাড়ান, ওষুধ নিবেন না? মূর্ছনা হাত বাড়িয়ে দিল। সাউকি ওষুধ দিল, এরপর দিল 2টো চিপসের প্যাকেট। মূর্ছনাকে বলল, এসব কিন্তু বাস থেকে নামার দরকার নেই, নিয়ে নিন। মূর্ছনার খুব বলতে ইচ্ছা করলো, হিসি পেলেও বাস থেকে নামার দরকার নেই। ও বহু কষ্টে নিজের জিভ আটকালো। বাস হাইওয়েতে ওঠেনি তখনও। সাউকি তখনও বাসের পাশাপাশি হাঁটছে। মূর্ছনা জানালা দিয়ে তাকিয়ে আছে। এরপর হঠাৎ সাউকি বলল, রাতে ফোন দিতে পারবো? মূর্ছনা তখন জানালার ভেতর মাথা ঢুকিয়ে নিয়েছিল। সাউকি ভাবলো হয়তো কথাটা শুনেনি, নয়তো উপেক্ষা করেছে ওকে। ও চুপচাপ ঘুরল। ঠিক তখনই মূর্ছনা মাথা বের করে বলল, ওখানে আমার এয়ারটেলের নেটওয়ার্ক থাকে না, জিপিতে কল দিয়েন। সাউকি আবারও ঘুরল। এরপর হাসলো। বাসটা অনেকখানি দূরে চলে গিয়েছে। মূর্ছনা ইশারা করে বোঝালো, মনে করে পায়ে ড্রেসিং করিয়েন, খেয়াল রাখবেন নিজের, সেফ থাকবেন। সাউকি বুঝলো না, বলল, কি কিছু বললেন নাকি? মূর্ছনা মাথা নাড়ল। সাউকি চেঁচালো। কি বললেন? মূর্ছনা চেঁচিয়ে জবাব দিল, যা কখনো ফোনে বলিনি। 8 বারের বার কল কেটে যাওয়ার পরে অমৃতা ফোনটা রেখে তড়িঘড়ি করে উঠল। যদিও শরীরে দুর্বলতা আছে বেশ, ব্লিডিং চলমান, তবে ডাক্তার বলেছে সহজ থাকতে। অমৃতা সহজই ছিল। এসে থেকে নিজেই নিজেকে একা একা সামলাচ্ছে, একা একা কেঁদেছে, একা একা খেয়ে শরীরটা রিকভার করার চেষ্টা করছে। শাহেদকে যদিও সামনে পাচ্ছে, তবুও যেন পাচ্ছে না। পেয়েও না পাওয়ার মতো অনুভূতি হলে এর থেকে বিষাক্ত কিছুই আর হয় না। অমৃতা দুদিন শাহেদের ফ্ল্যাটে থেকেও নিজের ফ্ল্যাটে চলে গিয়েছে। যদিও শাহেদ রাতে গিয়ে ওর সাথে থাকে, কিন্তু অমৃতা সেসবে কোনো আনন্দ বোধ করতে পারছে না। শাহেদ খুব সম্ভবত এখন কোচিংয়ে। অমৃতা উঠে তৈরি হয়ে নিল। ওর কিছু ওষুধ ফুরিয়ে গেছে, শাহেদ নিয়ে আসবে ওসব। তবে একটুখানি বাইরের হাওয়া গায়ে লাগিয়ে আসলে মন্দ হয় না। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। অমৃতা আজ বহুদিন পরে নিজের গাড়ি নিয়েছে। এই গাড়িটা কোনো এক বিচিত্র কারণে অমৃতা বিয়ের পর থেকে ব্যবহার করেনি। তার অতি সাধারণ প্রফেসর স্বামীর মুরদ নেই একটা গাড়ি কেনার। সে কিভাবে গাড়ি নিয়ে শো অফ করে সাইকোলজিক্যালি, অমৃতা বোধহয় এই কারণেই গাড়িটা কখনো ব্যবহার করেনি। আজ ড্রাইভ করতে গিয়ে অমৃতার চোখ বারবার ভিজে উঠছে। সবকিছু ছাপিয়ে নিজেকে বড্ড দোষী লাগছে আজ। কিছু বছর আগে যদি সাহস করেও মুসলমান হতো, যদি এ শাহেদের সাথ দিত, তবে বোধহয় বেঁচে যেত সবাই। নাফিয়া বলে কেউ আসতোই না ওদের মাঝে, যার হাই লেগে অমৃতার বাচ্চাও মরতো না। ভাবতে ভাবতে অমৃতা নিজের পেট ছয়। খানিক বাদে রাগ জমে ওঠে পুরুষটির উপর, যার কারণে এত এত সর্বনাশ অমৃতা ঘটিয়েছে, এত ত্যাগ করেছে। দিন শেষে সেই পুরুষটা থেকে গেছে অমেরুদণ্ডী হয়ে।
সামনের দিনে সংসারটা অমৃতা ছাই চাপা দেওয়া সংসার। এই অমৃতা জানে লোক দেখানো সংসার হবে ওটা, পুরনো কিছুই আর ফিরবে না। হয়তো তারা আবার বাচ্চা নেবে, কিন্তু অমৃতা শাহেদ কখনোই সুখী অমৃতা শাহেদ হবে না। সত্যি একটি কথা। ড্রাইভ করতে করতে কিছুক্ষণ অঝরে কাঁদল অমৃতা। এরপর গাড়ি থামানোর আগে চোখ মুছল। শাহেদের কোচিংটা বরিশাল সরকারি কলেজের বিপরীতে। অমৃতা ভেতরে ঢুকে দেখল পুরো বিল্ডিং নিরিবিলি। নবঘড়ি একদম শাহেদের ক্লাসে ঢুকতেই ও দাঁড়িয়ে পড়ল। মিতু নামের মেয়েটা শাহেদের ছাত্রী। অমৃতাকে দেখে তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে উঠল। শাহেদ চুপচাপ বসে আছে। অমৃতাকে দেখে শুকনো গলায় বলল, তুমি এই শরীরে এলে কেন? মিতু বেরিয়ে গেল। অমৃতা বলল, ওকে একা পড়াও কেন? ব্যাসে আরো অনেকে পড়ে, আজ বৃষ্টি দেখে আসেনি। তো ওকেও ছুটি দিয়ে দিতে, এতটুকু কমন সেন্স নেই? শাহেদ কিছুক্ষণ চেয়ে থেকে বলল, ও ছাত্রী আমার। মেয়েটা তোমাকে পছন্দ করে। কিভাবে বুঝলে? তা না হলে আমি এসে যায় ও এত বিব্রত হতো না। ও তোমাকে গিলে খাচ্ছে চোখ দিয়ে সম্ভবত। আমি এসে যাও অপ্রস্তুত হয়েছে। শাহেদ চুপচাপ উঠল। এমনিতে আজকাল মন মেজাজ ঠিক থাকছে না সবসময়। তার উপর অমৃতার খুঁচিয়ে খুঁচিয়ে ঝামেলা বের করার স্বভাবটা বড্ড প্যারা দেয়। ও মার্কারটা বক্সে রেখে উঠল। অমৃতার প্রচণ্ড রাগে ওখানেই বসে পড়ল। শাহেদের স্থবির মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি কখনো শুধরাবে না, তাই না? আশ্চর্য, আমি কি করলাম? মেয়েটাকে তুমি লাইন দিচ্ছ। অমৃতা, না না, যে বউ রেখে আরেক মেয়ের শরীর ছুঁতে পারে সে একাধিক মেয়ের শরীর ছুঁতেই পারে। শাহেদ চশমা ঠিক করলো। নিজের প্রতিবারের না এবারও জোরালো কোনো প্রতিক্রিয়া সে দিল না, কেবল বলল, তো তখন তুমিও আমাকে ছেড়ে দিয়ে আবার কোনো বিবাহিত পুরুষের সংসার নষ্ট করে গিয়ে, ঠিক আছে? তালুকদার মেনশন আজ সেজেছে। আজ সিমিনের কাবিন হবে। বাড়ির প্রতিটি মানুষের ব্যস্ত পদচারণা। পুরো ঘর জুড়ে অতি নিকটের কিছু আত্মীয়, যেমন সিমিনের ফুপি আর কাজিনরা এসেছে। আর ওর মামা। বাড়ির দিক থেকে তালুকদার মেনশনের সদস্য ছাড়াও থাকবে ওর কিছু কাজিন, যেমন সানভীর এবং বাকি চাচাদের ছেলেরা। বিশ্বস্ত কয়েকজন প্রতিবেশীদের বলা হয়েছে। পেছনের উঠানের আম গাছতলায় পিড়ি পাতা হয়েছে। খুব সাধারণ পরিবেশে হলুদ ছুঁয়ে গোসল করিয়ে নববধূকে সাজানো হবে বউয়ের সাজে। বাসর হবে এই বাড়িতেই। ওদিক থেকে থাকবে কেবল ছেলে, ছেলের মা এবং এক চাচা। সিমিন হলুদের শাড়ি গায়ে জড়িয়ে অঙ্ক করছে নিজের ঘরে বসে। ওর এখনো ডাক পড়েনি, নিসাও পড়ছিল। ওর সপ্তাহ দুয়েক পরেই পরীক্ষা। সব কাজ নাফিয়া এক হাতে করছিল রোজা রেখে। যদিও এসব হলুদের ব্যাপারে অসীমের আপত্তি ছিল, তবে ভাগ্নির নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে সায় দিয়েছেন। বিয়েটা নিয়ে বড্ড উচ্ছ্বসিত মেয়েটা, ওকে দুঃখ দেওয়া যাবে না। অসীম ছিল নিজের ঘরে, বোনের রেখে যাওয়া গয়নাগুলো বের করছিল আলমারি থেকে। নিজেও সিমিনের জন্য গয়না করেছে, সেসব অবশ্য এখন দেবে না, অনুষ্ঠানে দেবে। শাহনাজ রান্নাঘর থেকে স্বামীর ডাক শুনে ভেতরে এলো। ইফতারের জন্য সব গুছিয়ে রেখে কোরআন পড়তে বসবে সে। অসীম স্ত্রীকে দেখে বলল, শাহনাজের মুখটা মলিন, কণ্ঠ মলিন। কি সিদ্ধান্ত নেব মানে? তাকে কি খবরটা দিতে চাইছো? দেখো, দিলে দিতে পারো। এটা তার প্রতি দয়া নয়, বরং তার জন্য একটা শাস্তি। সে তার আদরের বোনকে বিয়ের খবর শুনে আসতে পারবে না, ছটফট করবে। শাহনাজ দীর্ঘশ্বাস নিয়ে বলল, সাদ মেসেজ লিখে পাঠিয়েছে। অসীম চট করে প্রসঙ্গটা এমনভাবে পাল্টে নিল যেন ওই প্রসঙ্গে তার কোনো লেনা দেনাই আর নেই। গয়নাগুলো বড্ড যত্ন নিয়ে বক্সে ভরছে। সব কিছু আমার মাকে দাও, সে সাজুক। এগুলো তার মায়ের রেখে যাওয়া, একটা গহনাও যেন বাদ না যায়। শাহনাজ মলিন হেসে গয়নার বক্সগুলো হাতে নিল। বারান্দায় গিয়ে দেখলো সাউকিয়ার সাদ বাজার নিয়ে এসেছে, আরো বিরিয়ানির জন্য গরুর মাংস এনেছে। শাহনাজ ছোট ছেলের মুখের দিকে তাকিয়ে অল্প হেসে বলল, মূর্ছনার সাথে কথা হয়েছে, তার তো এতক্ষণে পৌঁছানোর কথা। সাউকি মাথা নেড়ে বলল, সকাল 9টায় পৌঁছাইছে। কল করেছিলাম, কেটে মেসেজ পাঠিয়েছে, বিশ্রাম নিচ্ছে হয়তো। জানতেও চেয়েছে সিমিনের কাবিনের সময় পিছালো কেন। শাহনাজ এগিয়ে এসে ক্লান্ত ছেলের মুখটা আঁচলে মুছে দিয়ে নরম গলায় বলল, হ্যাঁ রে, একটা সত্যি কথা বলবি? কি? তোর পছন্দ হয়েছে? ওই মেয়েকে আসলেই পছন্দ হয়েছে? তোর বাবা ভুল কিছু করবে না তো আবার? সাউকি মায়ের উৎকণ্ঠা দেখে হেসে ফেলল। পরপর ভীষণ লম্বা একটা শ্বাস টেনে বলল, মানুষ হিসেবে তো ভালোই মনে হচ্ছে, এখন দেখি, আল্লাহ ভরসা। শাহনাজ হাসলো। ছেলের দিকে কিছুক্ষণ মুগ্ধতা নিয়ে তাকিয়ে থেকে বলল, ভালো মানুষের সাথে ভালোটাই হয়, আল্লাহ ভরসা।
মূর্ছনা হতভম্ব হতবাক। বাড়িতে পা রেখে এমন একটা খবরের জন্য মেয়েটা তৈরি ছিল না মোটেও। ও বাবা মা চাচির মুখের দিকে চেয়ে আছে কথা হারিয়ে। তারপর দীর্ঘক্ষণ পরে চেঁচিয়ে উঠল রাগে। সাইদুর রহমানকে বিয়ে করতে হবে মানে? তোমরা আমার সাথে মশকরা করছো এতদূর পর্যন্ত টেনে এনে? মূর্ছনার মা কাঁদছিল মেয়েকে দেখার পর থেকে। মূর্ছনা মায়ের কান্না পাত্তা না দিয়ে কণ্ঠে কান্না চাপিয়ে বলল, আমি অত দূর থেকে কত দুশ্চিন্তা নিয়ে এলাম, আর তুমি? জলিলুর রহমান এইবার মুখ খুলল, নরম গলায় বলল, মা শোন, রাগ করিস না। এদিকে কি হয়ে গেছে তা তোকে বোঝাতেও পারবো না। আমি বুঝতে চাইও না। আমার সাথে বিয়ে নিয়ে ফাজলামি করবে না, তাও ওই 2 বাচ্চার বাবা সাউদি। তোমরা ভাবলে কি করে? এই গলায় চেইন আমার শাউকি তালুকদারের বাড়ির লোক পরিয়েছে। আমি কমিটেড। জলিলুর রহমান কণ্ঠ ঝাঁঝালো করল, আরে পাগল শোন, এইদিকে কি হয়েছে। সাইদি ব্ল্যাঙ্ক চেকে 30 লাখ টাকা বসিয়ে মামলা করার হুমকি দিচ্ছে। মূর্ছনার মুখটা সাদা হয়ে গিয়েছে। ও অস্ফুটে বলল, 2.5 লাখ তো ফেরত দেওয়া হয়েছে ওর ধারের টাকার। চেক ফেরত দাওনি? পুরোটা না দিলে কেউ চেক ফেরত দেয়? এখন তোকে বিয়ে করতে চাইছে, ভীষণ কেঁপেছে সে। নয়তো দেবে মামলা, নয়তো খারাপ কিছু করে দেবে। একটা কাঠের চেয়ার ছিল পাশে। মূর্ছনা বসে পড়ল ঠাস করে। চোখের সামনে একটা মধ্যবয়স্ক লোকের চন্ডাল মুখটা ভেসে উঠল। সিলেটের এক রাজনৈতিক ব্যক্তিত্ব। 2 দিন আগে যার নামে নারী কেলেঙ্কারির রটনা শুনেছিল মূর্ছনা। লোকটা মূর্ছনার প্রতি নজর ভালো না তা মূর্ছনা জানতো। শেষ যখন 50,000 শোধ দিতে গিয়েছিল ওর বাড়িতে, তখন টের পেয়েছিল। সম্পর্কে মূর্ছনার চাচির বাসন্তীর চাচাতো ভাইয়ের ছেলে ওই লোক। গত মাসে 2 বার চাচিকে দিয়ে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। এই লোক এতটা করে ফেলবে দুঃস্বপ্নেও ভাবেনি মূর্ছনা। এখন তবে কি হবে? আচমকাই বুকটা হু হু করে উঠল। সাইদিকে সে চেনে। ব্ল্যাঙ্ক চেক যখন আছে তখন মূর্ছনাদের রেহাই নেই। ওর চোখ ফেটে কান্না এলো। তাকালো চাচির দিকে। বাসন্তী রাগী গলায় বলল, আচমকা মূর্ছনা ফুপিয়ে উঠল। বাসন্তী একটু নরম হয়ে বলল, মূর্ছনা ধমকাতে পারল না। চাচিকে বলল, শাউকি তালুকদার আর তার বাড়ির লোক। জলিলুর মেজাজ দেখালো এবার। কিসের শাউকি? দূর, তুই তো বলেছিলি তোদের মধ্যে রিলেশন নাই, তো এত সমস্যা কিসের? ভালো মা আমার, চুপচাপ রাজি হয়ে যা। দেখ, এই সাইদের প্রস্তাবটা শাউকির থেকে কত ভালো তা তুইও জানিস। সমস্যা কি? 2টা ছেলে আছে তাই। সাইদি বলেছে তোর নামে ভিটি লিখে দেবে। মূর্ছনা কথা বলতে পারছে না কান্নার তোরে, অথচ এতটা ভেঙে পড়ার মেয়েও নয়। কেবল ভয় লাগছে সাইদির কথা চিন্তা করে। এই অবস্থায় কি করা যায়? কার কাছে যাওয়া যায়? পুলিশ কিছু করতে পারবে বা উকিল? মূর্ছনা মাথার চুল টানছে নিজের। এমন সময় বাড়ির উঠানে থেমেছে গাড়ি। খানিক বাদে কলিং বেলটাও বাজলো বাসন্তীদের বাড়ির। বাসন্তী গিয়ে দরজা খুলে দেওয়ার মিনিট খানেক পরে মোটা স্বরটা বলল, মূর্ছনা কি এসেছে নাকি ফুপু? তার বাবা কই? আমাকে তো বললেন না, আমি গাড়ি পাঠিয়ে দিতাম না স্টেশনে? কী সব করেন? ধক করে উঠল মূর্ছনার বুকটা। ও তরাক করে লাফিয়ে উঠে শরীর ঢাকলো ওড়নায়। তীব্র রাগ নিয়ে ছুটে ড্রয়িং রুমে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সাইদুর রহমান চকচকে দৃষ্টিতে মূর্ছনাকে দেখে হাসলো। হালকা গলায় বলল, কেমন আছে মূর্ছনা? আসতে কোনো অসুবিধা হয়নি তো? মূর্ছনা মিয়ে গেল আবারও সাইদুরের দৃষ্টি দেখে। ভীষণ কুৎসিত সে দৃষ্টি, যেমনটা সবসময় দেখে এসেছে। কথা বলতে পারছে না সে। সাইদুরের দৃষ্টি ওর গোটা শরীর ঘুরে বেড়াচ্ছে। মেয়েটার গায়ের রংটা চাপা হলো, ফিগারটা চমৎকার। আগের চেয়ে স্বাস্থ্য ভারী হয়েছে, কোমর চওড়া হয়েছে। সাইদুর দেখছে ওসব। মূর্ছনার মায়ের কিডনিতে টিউমার ধরা পড়েছিল বছর খানেক আগে। ল্যাপ্রোস্কোপি সার্জারি করতে হয়েছে। তখন জলিলুরের হাত একেবারে খালি। একটা সোনার গয়না অবধি ছিল না যেটা বন্ধক রেখে বিপদটা উতরানো যায়। মামা বাড়ি থেকে পাওয়া কিছু জমি ছিল মূর্ছনাদের, যেটার মিউটেশন হয়নি বিধায় বিক্রি ছিল দুরূহ ব্যাপার। তখন বাসন্তীদের বাড়িতে ছিল সাইদুরের অবাধ যাতায়াত। বাসন্তী রাজনীতিবিদ ভাইপোকে খাতির করে আনতো। বিপত্নিক ছিল সাইদুর। সপ্তাহে একবার সাইদুরের দামি গাড়িটার চাকা এসে এই গেটে থামতো। জলিলুরের সাথে তার ভাব হয়েছিল দাবা খেলার কোর্ট থেকে। সেই জায়গা থেকে জলিলুর সাহস পেয়েছে সাইদুরকে ধরার, যেখানে অন্য উপায় ছিল না। মূর্ছনা এসবে রাজি ছিল না শুরুতে। প্রবল আত্মসম্মান বোধ সম্পন্ন মেয়ে সে। তার উপর মাস কয়েক আগে যে লোকের বউ মারা গিয়েছে, মূর্ছনাকে দেখে ওর শরীরের দিকে সেই লোকের অমন করে তাকানো মূর্ছনা নিতে পারত না। জলিলুলের সাথে ঝগড়া লেগেছিল কয়েক দফা। মূর্ছনা বহু চেষ্টাও করেছিল বাইরে থেকে টাকাটা ম্যানেজ করার। ব্র্যাক ব্যাংক সহ নানান সংস্থায় লোনের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু জামানত নেই বিধায় কেউ লোন দেয়নি। ঠেকে গিয়ে এই পথ ধরতে হয়েছিল শেষটায়। মোট 4.5 লাখ টাকা, যার অনুতাপ মূর্ছনা এখনো করে। কি কথা বলছো না যে? আসতে কোনো অসুবিধা হয়নি তো? মূর্ছনা কয়েক দফা ঢোক গিলে তেজি গলায় বলল, আমরা সময় নিয়েছিলাম, দিয়েছিলাম সময়। এখন আপনি অন্যায় দাবি করছেন, এটা মানা আমার পক্ষে অসম্ভব। সাইদুর ঠান্ডা এক পেশে হাসি দিল শুনে।
সময় নিতে নিতে অনেক নিয়েছো। আর বাদ দাও তো টাকার কথা, জলিল চাচাকে আমি সম্মান করি। আর ওইসব কথা না তুলে বাজারে পাঠিয়েছি, দেখো। গা গুলিয়ে উঠল মূর্ছনার। আশেপাশে একটা ইট থাকলে উঠিয়ে লোকটার নাক বরাবর মারতই। সাইদুর সোফাতে আরাম করে বসলো। বাসন্তীকে বলল, চাচির ব্লাউজের মাপটা আবার দিবেন তো, মোটো হয়ে গেছে আগের থেকে মনে হয়, নতুন করে সব অর্ডার দিতে হবে। অসভ্যের মতো কথা বলবেন না, পুলিশ ডাকবো। মূর্ছনা চেঁচাতেই সাইদুর আবারও হাসলো। মূর্ছনা আবারও গুটিয়ে গেল। বাসন্তী এলো চা নিয়ে। সাইদুর শব্দ করে চায়ে চুমুক দিতেই মূর্ছনার বমি পেল। দাঁড়িয়ে না থেকে ছুটে গেল ঘরের ভেতর। ওর মা কপালে হাত ঠেকিয়ে কাঁদছে। তখন জলিলুর লটকানো মুখে একপাশে বসে আছে। এরপর আবার যখন সাইদুর ডাকলো জলিলুরকে, চাচা উঠানটা পরিষ্কার করবেন, কিছু গেস্ট আসবে আমার থানা থেকে। জলিলুর উঠে গিয়ে মনিবের ভৃত্যের মতন ড্রয়িং রুমে চুপচাপ দাঁড়িয়ে গেল। চায়ে চুমুক দিতে দিতে সাইদুর বলতে লাগলো, কন্যা আপনার বেয়াদব হয়ে গেছে দূরের জেলায় পড়তে গিয়ে। তাকে বলে দিবেন বিয়ের আগে এসব অভ্যাস বাদ দিতে। কথা বলতে নিলেই ডিম পাড়া মুরগির মতো কত করে ওঠে। আমি পছন্দ করি না। মেয়ে মানুষ নরম থাকলেই ভালো লাগে। সারা দিন গেল। এখন আকাশে নিটল কালো অন্ধকার। আসরবাদ হলুদ গোসল শেষে সিমিনকে পরানো হয়েছিল বরের বাড়ি থেকে দেওয়া একটা চমৎকার বেনারসি, গাঢ় লাল রঙের বেনারসি, আর গায়ে ভারী ভারী গহনা। মুখে কোনো সাজ নেই। কি যে অপূর্ব সুন্দরী লাগছিল সপ্তদশী কিশোরীকে। দু চোখে জমে আছে টলটলে স্বপ্ন। সে চোখ দুটো যেন ওর সৌন্দর্য 10 গুণ বাড়িয়ে দিয়েছে। সিমিন গিয়ে বারবার নিজের মুখটা দেখছে আয়নায়। লাল বউ বেশে নিজেকে দেখে ক্ষণে ক্ষণে পুলকিত হচ্ছে। ওর কান্না পাচ্ছে, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। আজ যদি বিয়ের পর স্যারকে ওর ঘরে থাকার ব্যবস্থা করে সবাই, তবে সিমিন স্যারের গলা জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদবে। নিশা, সাদ আর সাউকি হাতে হাতে ঘর গুছিয়ে নিচ্ছে। আবার ইফতার শেষে সবটা এলোমেলো হয়েছে। বাইরের ঘরে বরের সাথে মুরব্বীরা আলাপ করছেন। মোহরানা সংখ্যাটা নেই। এ ব্যাপারে দুই পক্ষ একটু লাজুক। কেউ আগে মুখ খুলতে চাইছে না। শেষটায় আরহান বলল, মামা সিমিনের কাছে জিজ্ঞেস করাটা প্রয়োজন মনে করছি, প্লিজ, সে বুঝবে। অসীম ডেকে দিলেন শাহনাজকে। শাহনাজ গিয়ে সিমিনকে বলল, তোর মত চেয়েছে, মোহরানা ক লাখ বাঁধবে? বাড়িতে উপস্থিত মহিলারা সিমিনের ঘরে উকি দিয়ে দাঁড়ালো। এতগুলো মানুষ দেখে হঠাৎ ভীষণ নার্ভাস হয়ে পড়েছে। লাজুক মেয়েটা মিনমিনিয়ে বলল, কম বাঁধো, তার বিনিময়ে বাঁধতে বলো সারা জীবন আমাকে অঙ্ক বোঝানোর চুক্তিপত্র। নাফিয়া ওর মাথায় গাট্টা দিল। তখন, ওরে রোমান্টিক গল্পের লেখিকা, বাস্তবে পদার্পণ করুন। মেহেরানা আপনার অধিকার, কোনো শখের বিষয় নয়, ভেবে চিনতে চান। সিমিন মাথা চুলকে বলল, 2 লাখ দিতে বলো, আর বেশি না, সে পারবে হয়তো। শাহনাজ মেয়ের মাথায় হাত বুলিয়ে বাইরে গিয়ে স্বামীকে বার্তাটা দিল। ওদিকে বিয়ের পর্ব শুরু হয়ে গেছে। সানভীর এসেছে কিছুক্ষণ আগে। বরপক্ষ আর মেহমানদের সাথে দেখা করে ঘরের ভেতরে ঢুকেছে। নাফিয়া বাড়ির বাকি সব কাজ দেখছে। ডাইনিং রুমে দুজনা দেখা হতে সানভীর থেমে দাঁড়ালো। একটা নীল রঙের মণিপুরি শাড়ি আর সাদা ব্লাউজে সাজিয়েছে নাফিয়া নিজেকে। সানভীর না চাইতেও বেশ কয়েক পলক ফেললো কোমলতা ঠাসা মুখটার উপর। অন্য সময়ের চেয়ে অন্যরকম লাগছে মেয়েটাকে। ওর নিশ্চল মস্তিষ্ক রহস্য উদ্ঘাটন করে ফেলেছে খানিক বাদেই। গাঢ় করে কাজল দিয়েছে নাফিয়া, সেজন্য অন্যরকম লাগছে। নাফিয়া স্যারকে দেখে সহজ হাসলো। ও স্যার, আপনার আগে আসা উচিত ছিল, বিরিয়ানি তলায় পড়ে গিয়েছে। সানভীর বলল, রিচ ফুডে প্রবলেম আছে। আর আপনি এখানে আমাকে এইভাবে স্যার ডাকবেন না, আমরা অফিসে নেই, আমরা খুব সম্ভবত রিলেটিভ। নাফিয়া তাকালো। কিছুক্ষণ সানভীরের মুখের দিকে চেয়ে থেকে বলল, ঠিক আছে সানবীর ভাইয়া। বলতে না বলতে সানভীরের মুখটা বিকৃত হয়ে গেল। তার মনে হলো সে চিরতর জল খেয়ে ফেলেছে খালি পেটে। এর চেয়ে স্যার ডাকটাই চমৎকার লাগছিল। তবে ও প্রতিক্রিয়া বেশি দেখালো না। ভাবলো সে কি বেশি বুড়ো নাকি। যে টোনে ভদ্রমহিলা ভাইয়া ডেকেছে, মনে হলো ভদ্রমহিলা কচি খুকি। সানভীরের কাছে চকলেট চাইবে এক্ষুনি। আপনাকে কিছু দেব, চা অথবা কফি? না ধন্যবাদ, সিমিনকে ডেকে দিন, গিফট দিব ওকে। সিমিন গুটি গুটি পায়ে এলো। তার বড্ড লজ্জা লাগছিল সানভীর ভাইয়ের সামনে আসবে দেখে। চোখ তোলেনি। সানভীর হাতের প্যাকেটটা ওর দিকে বাড়িয়ে দিয়ে অল্প হেসে বলল, যদিও বয়স থেকে বেশি সাহস দেখিয়ে ফেলেছিস, তবুও অভিনন্দন। সব কিছু ঠিকঠাকভাবে সামলে সংসার করার তৌফিক দিক আল্লাহ তোকে। আর লেখাপড়াটাও ছাড়বে না, ওর কোনো বিকল্প নেই। সিমিন মাথা নেড়ে উপহারটা নেয়। সানভীর বলে চলে, খুব সাহস তোর। আমাদের বংশের ভাই বোনদের সাহস আছে, এটা দেখতে ভালো লাগে। এই দেখ, আমার সাহস নেই, তাই বিয়েটা এখনো করে উঠতে পারছি না, খুব ভয় লাগছে। সিমিন হাসলো। নিসা পাশ থেকে আমতা আমতা করে জানতে চাইল, ভয় কেন ভাইয়া?
নিজের লাইফের সব কিছু আরেকজনের সাথে শেয়ার করা চারটিখানি কথা না, ভয় তো লাগবেই। সানভীর হেসে জবাব দিতে দূর থেকে নাফিয়া এক পলক স্যারকে দেখলো তাকিয়ে। ওর হাত ভর্তি প্লেট, সেগুলো নিয়ে সিঙ্কে রাখবে এমন সময় শাহানাজ এসে বকল ওকে। রাখবি তুই? এত কেন কাজ করতে হবে? বিয়ে দেব নে তোকে, শ্বশুর বাড়ি গিয়ে এসব করিস। শাহনাজ প্রায়শই এমন করে মজা করে ওঠে নাফিয়ার সাথে। নাফিয়া কোনো প্রতিক্রিয়া দেখালো না শাহনাজের কথায়, শুকনো হেসে চলে যায় সেখান থেকে। এরপর শাহনাজ সানভীরের দিকে তাকিয়ে বলল, কাজ পাগল মেয়ে, না ধমকালে হয় না। এখন একে বিয়ে দেব। সানবীর হাতে ভালো পাত্র থাকলে জানিও তো। নিতান্তই মজা করছিল শাহনাজ। সানভীর অদূরে মেহমানদের সাথে গল্প করতে থাকা নাফিয়ার দিকে আরো একবার তাকালো। এরপর শাহনাজকে বলল, কেমন পাত্র লাগবে আপনার ভাইজির জন্য? ওই শিক্ষিত আর মোটামুটি ভালো ইনকাম আছে, একটু যেন ধার্মিক হয়, যেন 5 বেলা অন্তত মসজিদে যায়। আর কি চাই? তোমার তো মেলা মানুষের সাথে পরিচয়, এমন কাউকে পেলেই জানিও। সানভীর হেসে ঘাড় কাত করে বোঝালো সে জানাবে। বিয়ে সম্পন্ন হয়েছে এশার ওয়াক্তের আগের। সিমিন এক বাক্যে তার প্রিয় পুরুষটিকে স্বামী হিসেবে কবুল করে নিয়েছে। অবশেষে তালুকদার ম্যানশনের ড্রয়িং রুমে এখন সবাই দুহাত তুলে দোয়া চাইছে নবদম্পতির জন্য। সিমিন নিজের ঘরে বসে আছে। কবুল বলার পর থেকে তার সাথে কি যেন হয়েছে, ঠকঠক করে কাঁপছে অজানা কারণে। মেহমান খেয়ে দিয়ে বাড়ি ফাঁকা করেছে। নিসা আর নাফিয়া সিমিনের বিছানা সাজিয়ে দিচ্ছে। নিসা বলল, আপু, বাবা তো কিছু বললো না বর আজ রাতে এখানে ঘুমোবে কিনা? আমরা আগ বাড়িয়ে ফুল সাজাচ্ছি কেন? নাফিয়া ধমক দিয়ে বলল, বিয়ে হয়েছে আর প্রথম রাতে বর বউ একসাথে থাকবে না? ফাজলামি নাকি? অসীম তালুকদার কি অবিবেচক মানুষ? নতুন বর বউয়ের হাই কুড়াবে না সে? সাদকে বলেছে গেস্টদের জন্য গেস্ট রুম খুলতে। বর তো থাকবে এই রাতে, তারাও থাকবে। সিমিন শোন, লাগেজে আরহানের জন্য নতুন পোশাক আছে, ওগুলো সকালে বের করে দিস গোসল করতে নিলে। আবার হাদার মতো সারিতে ঘুম থেকে উঠে আমাকে ডাকাডাকি করিস না, চটকানা খাবি তবে। সিমিন কাঁপলো। তার এত অসহ্য লাগছে কেন বুঝতে পারছে না, অস্থির লাগছে। এদিকে ওর ফোনটাও বাজছে। ইন্টারনেট কানেকশন অন থাকায় মেসেঞ্জার থেকে এসেছে কল। সিমিন স্ক্রিনে তাকিয়ে মুখটা ফ্যাকাশে করে ফেললো। এরপর চোখ তুলে তাকালো নাফিয়ার দিকে। কে কল দিচ্ছে? সিমিন ফোনটা ধরবে না, নিচে রেখে অস্ফুটে বলল, বড় ভাইয়া। নাফিয়ার মুখে চোখে কোনো তাপ নেই। সে নির্বিকার মুখে গোলাপের ডাঁটাগুলো হাতে তুলে নিয়ে উঠলো। বলল, কথা বলিনি, হয়তো আবার তোর কখনো অনুপাত আসবে। আসবে না আমার অনুতাপ, এ তো আমার সেই বড় ভাইয়া না। নাফিয়া কিছু না বলে চলে গেল সিমিনের জবাব শুনে। সিমিন বন্ধ করে দিল ইন্টারনেট কানেকশন। সিমিনের ঘরের বাইরে বারান্দায় পায়চারি করছিল সাউকি। সাদ এসে বিরক্ত গলায় বলল, তোর ভাবিকে দেখেছিস কই ঢুকে বসে আছে এত? সাদ ভিতরে ঢুকলো না, বোনের বাসর ঘরে ঢুকে তাকে লজ্জায় ফেলার মতো আহাম্মক সে নয়। বলল, সাউকি একটু গিয়ে তোর ভাবিকে ডেকে আন। সারাদিন কাজ করছিস, ঘুম পাচ্ছে, বিছনা ঝেড়ে দেবে। আমি করতে পারি, তবে মনে হয় আমি করলেও ধুলা থেকে যায়। সেই ঘরের একটা কাজে হাত দিলে মনে হয় পারফেক্ট। একটু ডেকে আন না প্লিজ। ভাইয়ের মুখটার দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। এই মুখটার সাথে আগের সাদকে মেলাচ্ছে সে। কি যে ভয়ঙ্কর ছিল সেই লোক। আর এই লোকটা নিতান্তই সরল গোছের এক হাজবেন্ড, যেন ওই ধরনের হাজবেন্ড যারা সারাক্ষণ বইয়ের গুণগান করে বেড়ায়, রাতে বইয়ের কোমর মালিশ করে দিয়ে বলে, আর কোথায় কোথায় ব্যথা শোনা। বিবাহ জিনিসটা কতটা দরকারি তা সাউকি মেজো ভাইকে দিয়ে টের পাচ্ছে। ও চুপচাপ সিমিনের ঘরে উকি দিয়ে নিসাকে ডেকে দিল। এরপর ফোনটা নিয়ে একা একা হাসতে হাসতে বারান্দায় চলে গেল। মূর্ছনার জিপি নাম্বারটায় কল করে অপেক্ষা করছে অধীর আগ্রহে। স্ক্রিনে লেখা ভাসছে মূর্ছনা। ও একবার সেই নামটার দিকে তাকিয়ে বিড়বিড় করলো। 3 বার রিং হতেই ওপাশ থেকে কলটা রিসিভ করলো মূর্ছনা। সাউকি বলল, মূর্ছনা চুপ করে থাকে কিছুক্ষণ। এরপর অস্পষ্ট স্বরে বলল, মূর্ছনা আবারও বলল, শাওকি, আপনার সাথে কিছু কথা বলার আছে, আপনি কি একটু নিরিবিলি যাবেন? মূর্ছনা বলতে চাইলো তবে পারলো না। ওর বুকটা কেমন করছিল, ভয়ে মাথাটাও ধপ করে ধরে গেল, যেন এখনই ব্ল্যাক আউট হয়ে পড়ে যাবে। সারাদিন খায়নি যে। কাল সকালে বলবো শাওকি, ফোনের কাছে থাকবেন, এখন আই নিড রেস্ট। ফট করে আবার কল কাটলো। সাউকির বিরস মুখে তাকিয়ে আছে ফোনের দিকে। নিরিবিলি বারান্দায় বসে আধা ঘন্টা কথা বলতে পারলে ভালো লাগতো। জীবনে নতুন নতুন মেয়েদের সাথে কথা বলতে শিখেছে সে। এই এক আশ্চর্য চমৎকার অভিজ্ঞতা। কথার কোনো আগামাথা না থাকলেও কথা বলতে ভালো লাগে। মূর্ছনা কাটকাট করে কথা বললেও সেটা শুনতে ভালো লাগে। নতুন নতুন যা হচ্ছে সেসবই ভালো লাগছে সাউকির।
এভাবে মূর্ছনা কলটা কেটে দিয়ে ঠিক করে না। আরহানকে সিমিনের ঘরের দরজার সামনে দাঁড় করিয়ে দিয়ে নিসা আর নাফিয়া চলে গেল। রাত তখন 11টা। আরহান মামা শ্বশুর আর সম্বন্ধীদের সাথে তারাবি আদায় করেছে বাড়িতে। গোটা তালুকদার ম্যানশনে তখন নিশ্ছিদ্র নীরবতা বিরাজমান। বাইরে বৃষ্টি পড়ছে অঝোর ধারায়। ঝপঝপ শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। আরেকটা শব্দ হলো যখন ও দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢুকলো। বিছানাটা গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো। গোটা ঘরময় স্নিগ্ধ এক সুবাস ছড়িয়ে গিয়ে ঘরটা আলোড়িত হয়েছে। বিছানার মাঝখানে গুটিসুটি হওয়া মানুষটি আরহানকে দেখে মনে হলো একটু ভয় পেয়েছে। মুখের মলিন হাসিটা তাই বলছে। সিমিন নিজেও জানে না তার হচ্ছেটা কি। তার কেবল পালিয়ে যেতে মন চাইছে বাসর ঘর থেকে। ক্রমশ ভীত হয়ে পড়ছে মেয়েটা। অথচ ও যে গল্পগুলো লেখে ওগুলোতে কত কত বাসর লেখে নির্দ্বিধায়। সত্যিকারের বাসরে বউদের এরকম করে ভয় লাগে তা জানা ছিল না। সিমিন চোখ নামিয়ে ঢোক গিলে নেয়। ওই শেরওয়ানি পরা মানুষটিকে কি যে ভালো লাগছে, ইচ্ছে করছে ঘন্টাখানেক তাকিয়ে থাকতে। কিন্তু আজ আর হচ্ছে না। ও উঠে দাঁড়িয়ে সালাম করতে নিল আরহানকে। আরহান থামিয়ে দিল হাত দুটো আটকে। গম্ভীর গলায় বলল, এসব করতে নেই, নতুন জানো। সিমিন ভাষা ভাষা চোখ দুটো তুলে জিভ কেটে বলল, গুলিয়ে যাচ্ছে সবটা। দুধের গ্লাস আর মিষ্টি হাতে তুলে দিতে বলছিল, আমি সালাম করে ফেলেছি। আরহান হাসলো। এরপর বলল, অজু আছে? মাথা নাড়ে সিমিন। নিজে গিয়েই চায় নামাজ বিছিয়ে দেয় ঘরের পর দুজনে নফল নামাজ আদায় করে বিছানায় বসতে আবারও বুক ধরফর শুরু হলো সিমিনের। আরফান যখন ওর হাতে ব্যাংক চেক তুলে দিয়েছে ও সেটা নিয়ে অস্ফুটে বলে, আমি ঘুমাই। আরহান তাকিয়ে আছে। মেয়েটাকে পড়তে পেরে বলে, না। সিমিন ঘাবড়ে গিয়ে বলল, কেন? খাতা নিয়ে আসো, কিছুক্ষণ অঙ্ক করাই, তারপর ঘুমাও। সিমিন লজ্জা পেয়ে গেল। অল্প হাসলো। তবে এই লজ্জাও স্থায়ী হলো না। আচমকা যখন পড়ে গেল আরহানের নিচে, গালে খসখসে চোয়ালটা বড্ড উৎপীড়ন ঘটাচ্ছে। এরপর টের পেল ওর গলার কাছে বয়ে যাচ্ছে ঝড়। সিমিন আতকে উঠে বলল, খাতানি খাতানি, উপপাদ্যতে ঝামেলা আছে আমার। আরহান মেয়েটার কপালে চুমু খেয়ে বলল, সংসার করবে নাকি? এখন এত ভয় পাচ্ছ কেন? সংসার করা খুব সহজ, দেখবে। চোখ মুখ খিচিয়ে নিল সিমিন। আমি সত্যিই ভয় পাচ্ছি, প্লিজ মজা নিয়েন না। আরহান থামলো। স্থির দৃষ্টে বেশ কিছুক্ষণ ছটফট করতে থাকা মেয়েটাকে দেখলো। এরপর সময় দিল ঠিক হতে। তারপর কানের কাছে মুখ নিয়ে পড়ল, আমি মজা কেন নেব? আমি তো তোমাকে নেব, তোমার থেকে। গা কেঁপে উঠল সিমিনের। বহু কষ্টে পিটপিট করে আরহানের দিকে তাকিয়ে ওর কামনা ভরা দৃষ্টি দেখে অসহায় গলায় বলল, আজি। আরহান মাথা নাড়ল। সিমিন বলল, আপনার লজ্জা করছে না? ভয় করছে না? আরহান মাথা নেড়ে বলল, না, ছেলেদের ওসব করে না। সিমিন চুপচাপ রইল। এরপর অস্ফুটে বলল, এতটা নির্লজ্জ আর অধৈর্য বুঝি মানুষ হয়? হয়, যেমন করে কেউ কেউ কাউকে বিয়ে করার জন্য অধৈর্য হয়ে যায়। যেমন সিমিন নির্লজ্জ অধৈর্য, তেমনি আরহান নির্লজ্জ অধৈর্য। সিমিন চোখ বুজিয়ে নিয়েছে। আরহান বলল, ভয় কেটে গেছে? সিমিন কথা বলে না। আরহান বলল, চলো তোমাকে সমীকরণ শেখাই। সিমিন আই ঢাই শুরু করলো। গা থেকে ওর বেনারসিটা খসছিল। ক্রমশ টের পেয়ে ভীত গলায় বলল, আমি কিচ্ছু শিখতে চাই না। আরহান ঠোঁট দুটোতে আঙ্গুল চেপে গম্ভীর গলায় বলল, খুব সাহস দেখিয়েছিলে, সংসার করতে পারবে, বড় হয়েছো। এখন পরীক্ষা দাও, দেখি কতটা বড় হয়েছো। তবে খবরদার, পরীক্ষায় 33-34 পেলে চলবে না, একদম 100 পেতে হবে। সিমিন কাঁদো কাঁদো স্বরে বলল, 100 না পেলে? শরীরটাকে বিশাল বাহুর মাঝে টেনে নিয়ে পিঠে হাত বুলালো আরহান। পরম আসলে সে কিছু রুদ্ধশ্বাস স্পর্শ লাগিয়ে দিয়ে বলল, তাহলে আবার পরীক্ষা দিতে হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।